আসন্ন এসএলএসটি পরীক্ষাকে লক্ষ্য করে বায়োলজির এই বিশেষ ব্যাচে আজকে আমরা প্ল্যান্ট ফিজিওলজির তৃতীয় অংশ অর্থাৎ ফটোসিনথেসিসের সেকেন্ড পার্ট আলোচনা করব। গত দিন আমি ফটোসিনথেসিসের প্রথম অংশ ডিসকাস করে নিয়েছিলাম, সেখানে বেসিক কিছু আলোচনা হয়েছিল। আজকে প্রথম যে টপিক ডিসকাস করব, কঠিন টপিক নয়, সহজ টপিক, নোট ডাউন করে নাও, যে ফটোসিস্টেম ইউনিট। ফটোসিস্টেম ইউনিট একটা জিনিস বলি, কিছু ক্ষেত্রে না আমার বেঙ্গলি টার্মগুলো সব খুব একটা খেয়াল নেই, যদি মনে থাকে আমি কিন্তু বলবো, না হলে একটু তোমরা ওভারলুক করে যেও। ফটোসিস্টেম ইউনিট, এই ফটোসিস্টেম ইংলিশের বাংলা মানে কি? যে রঞ্জকতন্ত্র। রঞ্জকতন্ত্র, আমাদের রঞ্জকতন্ত্র করকম রয়েছে সালোক সংশ্লেষের ক্ষেত্রে? কোনো উদ্ভিদে কে বলবে? রকম, দুরকম। দুরকম। তাহলে দুরকমটাকে কিভাবে লিখবো? একদিকে খাতার সাইডে লিখে নাও PS1, আর একদিকে লিখে নাও PS2। একটু ব্যাখ্যা করে দিই, দিয়ে দুজনের মধ্যে কিছু ইনফরমেশন যেগুলো দেওয়ার প্রয়োজন আলোচনা হয়ে যাক। দেখো, এই যে PS1 যেটাকে বলি আমরা, দেখো এই যে ফটোসিস্টেম ইউনিট যে বলছি না, একে ফটোসিস্টেমও বলা হয়, এটাকে পিগমেন্ট সিস্টেমও বলা হয়। রঞ্জক কথার অর্থ কিন্তু পিগমেন্ট, তাহলে পিগমেন্ট সিস্টেমও কিন্তু বলা যেতে পারে। ঠিক আছে, বিভিন্ন বইতে তোমরা যদি অনার্সের বই ফলো করো বা দেখো, সেখানে কিন্তু এরকমভাবে উল্লেখ করা থাকে যে ফটো সিস্টেম অর পিগমেন্ট সিস্টেম। তাহলে প্রথম রঞ্জকতন্ত্র কাকে বলে বা কি ব্যাপার, ভালো করে শোনো। এই পিএস তন্ত্রটি কোথায় অবস্থান করে? এটা গ্রানার বাইরের দিকে অবস্থান করে। ঠিক আছে, গ্রানার বাইরের দিকে, প্রথম পয়েন্ট নোট ডাউন করবে, এটা কিন্তু গ্রানার বাইরের দিকে অবস্থান করে। তাহলে PS2টা কোথায় অবস্থান করবে? PS2 এর অবস্থান কোথায়? এটা কিন্তু এই তন্ত্রটি গ্রানা ভিতরের দিকে। অ্যাকচুয়ালি গ্রানার ভিতরের দিকে আরো একটু ডেপথলি একটু বলি, তাহলে গ্রানার পর্দার ভিতরের দিকে, পর্দার বাইরের দিকে। ওকে, পর্দার ভিতরের দিকে, পর্দার বাইরের দিকে, মনে থাকে জানো। তাহলে এই ক্ষেত্রে পার্থক্য কি হয়? এই ক্ষেত্রে এটা পার্থক্য হয়, মনে রাখা প্রয়োজন, এটা কিন্তু কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, যে PS1-এ মানে বিক্রিয়ার কেন্দ্রে P700 থাকে। এই P700 কথাটা কে আমাকে বোঝাবে দেখি, কে বলতে পারে P700 মানে কি? কালকে যেটা বলেছিলাম তার জাস্ট আলোক তরঙ্গ, আলোক তরঙ্গ যে যেরকম আলোকে বেশি শোষণ আর কি, করে। যেটা সেটা ভেরি গুড। আর PS2 এর ক্ষেত্রে কত থাকবে? 680। 680। 680। শোষণ করছে কে? উভয় ক্ষেত্রেই শোষণ করছে কিন্তু ক্লোরোফিল এ। তাহলে ক্লোরোফিল এ বিক্রিয়া কেন্দ্রে P700 নামক একটি আলোক কি করে, জারিত হয়ে রঞ্জক পদার্থ বর্তমান, যেটা বলতে পারি যে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য গেল, 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য গেল। এবার বলো, যেটা আগের দিন আলোচনা হয়ে গেছে, 700 আর 680 কোন বর্ণ? একটা লাল আর একটা লাল কমলা। বর্ণ। লাল লাল আর আর কমলা। লাল আর কমলা কেন বলছো? কমলা কত? কমলা 600 থেকে প্রায় 600। না, সে লাল আর নীল ওটা। আবার না স্যার, শুধুই লাল হবে এটা। শুধুই তো লাল, কি মুশকিল? লালের রেঞ্জ 680 থেকে 780 মতো, তাহলে গোটাটাই লাল। তাহলে আদর্শ কোনটা? আদর্শ কিন্তু PS1। 653 তো কমলা, হ্যাঁ কি না? 653 কমলা, কমলার রেঞ্জ হচ্ছে 630 থেকে 655, এটা কমলা। তারপরে আস্তে আস্তে কমলা থেকে রেডের দিকে শিফট করছে। এরপরে যেটা আমাদের জানার প্রয়োজন, খুব ইম্পর্টেন্ট কিন্তু, যে আমরা এটিপি সিনথেসিসটা খুব গুরুত্বপূর্ণ। বলা যাবে PS1-এ এটিপি সংশ্লেষণে কে মানে কে কার ভূমিকা গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমাকে আবার ফিরে যেতে হবে ওই সেই। স্যার এডিপির সাথে একটা পিআই বলে একটা থাকে না, সেটা তো যুক্ত হয়েছে। সেটা তো ফসফোরাইলেশন, এডিপি প্লাস ফসফেট অণু, সেখান থেকে এটিপি হচ্ছে। অ্যাডিনোসিন ডাইফসফেট, দুটো ফসফেট অণু, তার সঙ্গে আরেকটা পিআই বলতে আরেকটা ফসফেট অণু, সে এটিপি হচ্ছে। আমি ওটা বলছি না, আমি বলছি এই পিগমেন্ট সিস্টেম 1 বা প্রথম রঞ্জকতন্ত্রে এটিপি সংশ্লেষ অংশগ্রহণ করে কে, কার দ্বারা এটিপি সংশ্লেষ হয় বলা যাবে? এটা আবার সেই চেনা জিনিস, লিখলেই তোমরা বুঝতে পারবে। এডিপি। দেখো জিনিসটা F1 F0, যেটা হচ্ছে টেনিস র্যাকেটের মতো স্ট্রাকচার। একদমই তাই, ভেরি গুড। টেনিস র্যাকেটের মতো স্ট্রাকচার পড়েছিলাম, মনে আছে? তাহলে নোট ডাউন করে, F1 F0 এটিপি সিনথেজ, এই উৎসেচক কিন্তু এখানে হেল্প করে বা কাজে লাগায়, যেখানে এটিপি সংশ্লেষে কিন্তু সাহায্য করে। আর এই PS2 এর ক্ষেত্রে কি হয়? PS2 কি হয়? PS2 এ না এটিপি সংশ্লেষটা এর দ্বারাই ত্বরান্বিত হয়ে যায়।
এর দ্বারাই কিন্তু ত্বরান্বিত হয়। এক্ষেত্রে কিন্তু তেমন কোনো মানে আলাদা কোনো এনজাইমের গুরুত্ব নেই। ওকে, নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে শোনো, যে এই PS1 এ রঞ্জক হিসাবে কার পরিমাণ বেশি ক্লোরোফিল ব্যতীত? ক্লোরোফিল ব্যতীত PS1 এ রঞ্জক হিসাবে কার কার মানে উল্লেখ বেশি বা কার পরিমাণ বেশি? নোট ডাউন করে নাও, ক্যারোটিনের পরিমাণ বেশি থাকে। উল্টো দিকে PS2 তে রঞ্জক হিসাবে জ্যান্থোফিলের পরিমাণ বেশি থাকে। কথাটা মনে থাকবে, এইগুলো কিন্তু এক্সট্রা ইনফরমেশন হয়েছে। ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে আমাকে বলবে। নেক্সট একটা জিনিস মনে রাখার ব্যাপার, যে আমরা জানি তো যে ফটোফসফোরিলেশন হয়, এই ফটোফসফোরিলেশন দু রকম, একটা আবর্তকার একটা অনাবর্তকার। কোন ক্ষেত্রে কোনটা হয়? দেখো, উভয়টা হয়, যেটা আবর্ত প্লাস অনাবর্ত উভয় টাইপের ফটোফসফোরিলেশন হয় PS1 এর ক্ষেত্রে, আর শুধু অনাবর্তকার হয় কার ক্ষেত্রে? শুধু অনাবর্তকার হয় PS2 এর ক্ষেত্রে। এই ইনফরমেশন দিয়ে রাখলাম, আশা করবো কোনো সমস্যা যেন না হয়। হচ্ছে, রেসপন্স করো, অসুবিধা নেই। চল, হ্যাঁ এরপরে আমরা ডিরেক্ট টপিকে ঢুকবো। ডিরেক্ট টপিকের মধ্যে প্রথমেই আমাদের যেটা জানার প্রয়োজন, দেখো আমরা আলোক সংশ্লেষের দুটো দশা সম্পর্কে জানি। একটা হচ্ছে আলোক রাসায়নিক বিক্রিয়া, যেটাকে বলি ফটোকেমিক্যাল ফেজ। এই ফটোকেমিক্যাল ফেজ বা আলোক দশা কাকে বলে, বা আলোক দশা বলতে আমরা কি বুঝি? কে বলবে আলোক দশা বলতে আমরা কি বুঝি? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, হেডিং করো আলোক রাসায়নিক দশা। যেটা সূর্যালোকের উপস্থিতিতে হয়, ক্লোরোফিল কার্বন ডাইঅক্সাইড জল একটু নিয়ে হয়। একটু ব্যাখ্যা করো, একটু ব্যাখ্যা করো যে কি থেকে শুরু হয়, কি শেষ হয়, কি ব্যাপার। আলোক রাসায়নিক দশা, তোমরা ইংলিশ টার্মটাও লিখে রাখো, ইংলিশ টার্মটাও নোট ডাউন করে নাও, যে ফটোকেমিক্যাল ফেজ, আলোক রাসায়নিক দশা। একটু ব্যাখ্যা করে বললে কি হবে? ভুল বলছো না কিছু? স্যার বলবো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, বলো। স্যার এই আলোকটা হচ্ছে ক্লোরোফিলের বা পাতার ক্লোরোফিলের মধ্যে পড়ে, যে ক্লোরোফিল থেকে প্রথমে সক্রিয় করে, যে সেই ক্লোরোফিলটা জলকে হাইড্রোজেন এবং হাইড্রক্সিল আয়নে বিশ্লিষ্ট করে। এই পদ্ধতির নাম কি? ওয়েট ওয়েট, এই পদ্ধতির নাম কি যেখানে ফটোলাইসিস। ফটোলাইসিস? পারফেক্ট। তারপরে যে হাইড্রক্সিল, এই তার পাতার মধ্যে NADP প্লাস থাকে, এটা ওই হাইড্রক্সিল আয়নের সঙ্গে যুক্ত হয়, সেটা পরবর্তী অন্ধকার দশার জন্য থেকে যায়, এবং এই হাইড্রক্সিল আয়নটা জল উৎপন্ন করে, জল এবং অক্সিজেন উৎপন্ন করে, সেটা পাতা থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, এই যেটা বললে এর মধ্যে একটা ছোট্ট জিনিস মিস আছে। কি মিসিং? একদম ঠিকই বলেছো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই যেটা বললে না, এটা একটা মানে 11 বা 10 স্টুডেন্টকে বোঝানোর জন্য সাফিসিয়েন্ট, কিন্তু তোমার যেহেতু একটা তাদেরকে পড়ানোর যোগ্যতার পরীক্ষায় বসছো, আরেকটা জিনিস বলা উচিত বা একটা জিনিস ব্যাখ্যা করা উচিত। এই কথাগুলো না শুনে রাখো, এগুলো না মানে ইন্টারভিউ বা ডেমনস্ট্রেশনে খুব খুব কাজে লাগে। কি ব্যাপার, ভালো করে শোনো, যে আমরা কি দেখছি, যে কোনো ফোটন শোষিত হচ্ছে বা ফোটন গ্রহণ হচ্ছে, উত্তেজিত হচ্ছে, উত্তেজিত হয়ে ফটোলাইসিসটা সম্পন্ন হচ্ছে। এরপরে ফটোলাইসিস সম্পন্ন তো হয়ে যাচ্ছে, ফটোলাইসিস সম্পন্ন হওয়ার পরে যেটা গুরুত্বপূর্ণ, ইলেকট্রন বাহকের মাধ্যমে এই ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। প্রবাহিত হওয়ার দরুন উচ্চ শক্তিধর এটিপি অণু এবং বিজারণধর্মী, যেটা যার যার ক্যারেক্টারটা কিন্তু রিডিউসিং ক্যারেক্টার, বিজারণধর্মী NADPH তৈরি করে, হ্যাঁ কি না, এবং উপজাত পদার্থ রূপে জল ও অক্সিজেন উৎপন্ন করে। পরবর্তী দশা হিসাবে আমরা যেটা দেখবো সেটা পরের ব্যাপার, কিন্তু এই যে এতটুকুটাকে আমরা কি বলছি, আলোক রাসায়নিক দশা বলি। তাহলে তুমি যেটা বললে ভুল কিচ্ছু বলনি, কিন্তু একটা জিনিস মিস করেছো, সেটা কি বলতো, ইলেকট্রন বাহকের মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হওয়ার দরুন। তাহলে এই কেন এটা বললাম, এই ইলেকট্রন প্রবাহিত না হলে অনেকগুলো পদ্ধতি কিন্তু আমরা অ্যাভয়েড থেকে যেত বা হতো না। তাই আমাদের কিন্তু এই পদ্ধতির মধ্যে ইলেকট্রনের প্রবাহটা আমাদের পড়তেই হবে। আর তার সঙ্গে এই একটা বললেন না, যে পাতায় উপস্থিতির থেকে বড় কথা এটিপি অণু এবং যে NADPH2, যার মারাত্মক ভূমিকা রয়েছে, এই NADPH2 কিন্তু তৈরি হয়, এটা কিন্তু থেকে যায় বা আছে ব্যাপারটা নয়, এটা কিন্তু তৈরি হচ্ছে। এই তৈরি হচ্ছে যেটা পরে কাজে লাগবে, বা পরে এটাকে সালোক সংশ্লেষের অন্য দশায় কাজে লাগানো হয়। তো এটাই কিন্তু আলোক দশা একটা গুরুত্বপূর্ণ স্টেপ বলতে পারি। তাহলে আলোক দশা নিয়ে কারো কোনো সমস্যা থাকলে বলো বলো আমাকে। ক্লিয়ার? এবার আলোক দশার আমরা পরপর স্টেপগুলো করবো। তাহলে প্রথম স্টেপটা কি কি মনে হয়, প্রথম স্টেপ কি হবে? লিখে নাও, সৌরশক্তি। হ্যাঁ, ঠিকই বলেছো। হ্যাঁ, তাহলে আমরা একটু এটাকে অন্যভাবে বলি, যে সৌরশক্তি সংগ্রহ, হ্যাঁ কি না,
সৌরশক্তি সংগ্রহ। তাহলে এটা সৌরশক্তি সংগ্রহ না হলে এই ফটোলাইসিস বলো বা মানে সালোক সংশ্লেষ পদ্ধতি বলো, এটা পুরো অপূর্ণ থেকে যেত। এইটা এই এই যে পদ্ধতি, এই পদ্ধতিটার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যান্টেনা কমপ্লেক্স। এই অ্যান্টেনা কমপ্লেক্স কথাটা কোথাও পড়েছো? ওই যে স্যার ক্লোরোফিলের থাইলাকয়েড কণার মধ্যে পড়েছিলেন। একদমই তাই, ভেরি গুড। এই অ্যান্টেনা কমপ্লেক্স, যেটা আমরা অ্যান্টেনা মানে কি, যেখানে নেটওয়ার্ক যেমন আমরা ধরে আমাদের অ্যান্টেনা কথাটা শুনেছি, সেই অ্যান্টেনা কমপ্লেক্স কোনটা, যেটা ক্লোরোপ্লাস্টের মানে বিশেষ অংশ, যা ক্লোরোফিলের সৌরশক্তি সংগ্রহ করে। এবার এর দরুন কি হয়, এর পরে কি হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে শোনো। সৌরশক্তি সংগ্রহ হচ্ছে এর পরের যে গুরুত্বপূর্ণ, যেটা তোমরা নিজেরাই বললে, ফটোলাইসিস। একটু স্টেপগুলো লিখে নাও, স্টেপগুলো লিখলেই চলবে। তাহলে ফটোলাইসিস প্রক্রিয়াটা কি, যেখানে জল অণু বিশ্লিষ্ট হচ্ছে। তাহলে জল অণু বিশ্লিষ্ট হয়ে কি উৎপন্ন হচ্ছে, এখানে এইচ নিউ লিখলাম, অর্থাৎ শক্তি। তাহলে কিসে বিশ্লিষ্ট হচ্ছে, এইচ প্লাস প্লাস ওএইচ মাইনাসে ভেঙে যাচ্ছে। তাহলে দুটো ডিফারেন্ট আয়ন তৈরি হচ্ছে, জল ভেঙে যান, তাকে আমরা ফটোলাইসিস বলতে পারি। এইবার এই যে ফটোলাইসিস বলছি, এই ফটোলাইসিস কি শুধুমাত্র এরকম মানে এইভাবেই চলে বা এইভাবেই থেকে যায়? না, এর পরেই শুরু হয় যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেটাকে বলি ইলেকট্রনের গতিপথ। তাহলে নোট ডাউন করে নাও যে পাথওয়ে অফ ইলেকট্রন বা ইলেকট্রনের গতিপথ। নোট ডাউন করবে ইলেকট্রনের গতিপথ, ইলেকট্রনের গতিপথ। তাহলে সালোক সংশ্লেষের আলোক দশায় তুমি সে PS1 বলি বা PS2 বলি, সেটাই কি করে, উভয়েই পৃথকভাবে ফোটন কণা গ্রহণ করে উদ্দীপিত হয়, এবং উদ্দীপিত হয়ে যে ইলেকট্রনগুলো উন্মুক্ত হয়, সেটি একটি নির্দিষ্ট প্রবাহ পথের মাধ্যমে সঞ্চালিত হয়। এই প্রবাহ পথ দুটো কি নামে পরিচিত, কে বলবে? এই প্রবাহ, চক্রাকার আর অচক্রাকার। আরেকটু 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 ভালো করলে বললে, ঠিকই বলেছো, সাইক্লিক পাথওয়ে আর জেড স্কিম। হ্যাঁ আসছে, আমি জেড স্কিম বলবো। তাহলে ওইটা তো চক্রাকার একটা চক্রাকার, একটা হচ্ছে অচক্রাকার, যেটাকে আরেকটু এখনকার ক্ষেত্রে চক্রাকার কথাটা খুব একটা ইউজ না করে এরকম বলা হয় যে অনাবর্তকার, আবর্তকার। তাহলে দুটো জাস্ট লিখে নাও। প্রথমে লিখবে নন সাইক্লিক পাথওয়ে, আর একটা হচ্ছে সাইক্লিক পাথওয়ে। নন সাইক্লিক আর সাইক্লিক। এর পরে একটা জিনিস মনে রাখার প্রয়োজন, যে এই গতিপথটাকে সামগ্রিকভাবে দেখতে কিরকম লাগে। দেখতে না সেই আড়াআড়ি ভাবে জেডের মতো লাগে। এটাই সায়েন্টিস্ট হিল এবং বেন্ডালের মতে কি বলা হয়েছে এটাকে, এটাই কিন্তু জেড স্কিম বলা হয়েছে। হ্যাঁ কি না? এটাকেই কিন্তু জেড স্কিম বলা হয়েছে। তাহলে জেড স্কিম কিন্তু কোনটা, সাইক্লিক না নন সাইক্লিক, একসঙ্গেই কিন্তু জেড স্কিম বলা হয়, বুঝছে? তাহলে প্রথমে আমাদের একটু নন সাইক্লিকটাকে আলোচনা করা দরকার। তাহলে নন সাইক্লিকে কি হয়, যেখানে নন সাইক্লিকে কয়েকটা গুরুত্বপূর্ণ ইলেকট্রন বাহকের আমাদের নাম জানতে হবে। ইলেকট্রন বাহকের মধ্যে গুরুত্বপূর্ণ কে, ভালো করে শুনে নাও, এইগুলোই কিন্তু কোশ্চেন আমাদের পদ্ধতির থেকে। এই টার্মগুলো খুব ইম্পর্টেন্ট। বলো ইলেকট্রন বাহকের কয়েকটা নাম কি মনে আছে? হ্যাঁ, একটু মনে নেই, নোট ডাউন করে নাও। স্যার বলবো? ফিওফাইটিন, এই তো সুন্দর। প্লাস্টোকুইনন, সাইটোক্রোম, ভেরি গুড, সাইটোক্রোম, এই তো এটা। আর প্লাস্টোসায়ানিন, ভেরি গুড, এই তো সুন্দর। নোট ডাউন করে নাও, ফিওফাইটিন, সাইটোক্রোম, প্লাস্টোকুইনন, প্লাস্টোসায়ানিন, প্লাস্টোসায়ানিন, মনে থাকবে? তাহলে এই ইলেকট্রন বাহকের মাধ্যমে সম্পূর্ণ ইলেকট্রন যে পাথওয়ে যেটা, এটা কিন্তু ইলেকট্রনিক গতিপথ প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়। এবার এর মধ্যে যেটা আরো বেশি গুরুত্বপূর্ণ, যে এই আবর্তকার অনাবর্তকারের পার্থক্যটা কি, কেন এটাকে আবর্তকার অনাবর্তকার বলা হচ্ছে? দেখো মেনলি মনে রাখো যে এই নন সাইক্লিক বা মানে যেটা মানে অনাবর্তকার, এই অনাবর্তকার কিন্তু কি বলেছিলাম যে এটা PS2 এর মানে PS2 এর সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ এখানে মানে গতিপথ যেভাবে শুরু হচ্ছে, এখানে না ইলেকট্রন বাহকগুলি PS2 থেকে PS1 এর দিকে চলে যায়, কিন্তু PS2 থেকে নির্গত হওয়া ইলেকট্রন এই গতিপথের মাধ্যমে PS2 তে ফিরে আসে না। ফিরে আসছে না বলতে কি, যেখান থেকে শুরু সেখানে যদি শেষ না হয়, তাহলে প্রক্রিয়াটাকে চক্রাকার বলতে পারি? বলা যায় না। তাহলে তাই এটাকে নন সাইক্লিক বা অনাবর্তকার পাথওয়ে বা
এমন একটা পাথওয়ে যেটাকে সরলরৈখিক পাথওয়েও মনে করা যেতে পারে। কিন্তু আবর্তকারীর ক্ষেত্রে কি হয়, PS1 এর যেহেতু তরঙ্গ দৈর্ঘ্যটা উচ্চ, সেখানে প্রায় 700 ন্যানোমিটারের তরঙ্গযুক্ত লাল আলো শোষণ করে এবং উত্তেজিত হয়ে একটা বিশেষ যৌগ গঠন করে। বলা যাবে কি কি যৌগ গঠন করে? যৌগটার নাম হচ্ছে FRS, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ফুল ফর্ম কে বলবে? ফেরিডক্সিন রিডিউসিং। ফেরিডক্সিন রিডিউসিং সাবস্টেন্স। সুন্দর, এই তো মনে আছে মোটামুটি, নোট ডাউন করে নাও। ফেরিডক্সিন রিডিউসিং রিডিউসিং সাবস্টেন্স। সাবস্টেন্স মনে থাকবে। তাহলে এই ফেরিডক্সিন রিডিউসিং সাবস্টেন্স গঠন করে। এরপরে যে ক্লোরোফিল উদ্দীপিত অবস্থায় বর্তমান, সেই ক্লোরোফিল থেকে ইলেকট্রন প্রথমে কুইনন বা প্লাস্টোকুইনন, পরে একটা বিশেষ ধরনের প্রোটিন বাহকের দ্বারা প্রবাহিত হয়। এই প্রোটিন বাহকের নাম কি? নোট ডাউন করে নাও। আয়রন সালফার প্রোটিন বাহক, খুব ইম্পর্টেন্ট কিন্তু। আয়রন সালফার সালফার প্রোটিন বাহক। ওকে, আয়রন সালফার প্রোটিন বাহকের মাধ্যমে কি হয়? বাহকের মাধ্যমে পরিবাহিত হয়। পরিবাহিত হয়ে আবার পুনরায় প্লাস্টোসায়ানিনের মাধ্যমে PS1 এ ফিরে আসে। এই কারণে এটাকে কি বলা হয়? সাইক্লিক বা চক্রাকার বা আবর্তকার। মনে থাকবে। শুধুমাত্র ভালো করে শুনে নাও, শুধুমাত্র যে এই কটাই আছে তা নয়, এখানে আমরা বেশ কিছু সাবস্টেন্স পড়বো। বেশ কিছু সাবস্টেন্স বলতে যেমন FRS রয়েছে, FNR ও রয়েছে। FNR কি? FNR হচ্ছে ফ্ল্যাভোপ্রোটিন রিডাকটেজ। এই 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 ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদের একটু মনে রাখা দরকার। যেমন NADP, NADP-র ফুল ফর্ম দিয়ে ডাইরেক্ট কোশ্চেন দেয়, কোডিয়ামিন এডিনোসিন ডাইফসফেট, ডাইনিউক্লিওটাইড ফসফেট। ঠিক আছে, তো এইটা হচ্ছে টোটাল সাইক্লিক। তাহলে সাইক্লিক PS1 থেকে ঘুর পথে আবার PS1 এ চলে আসছে। কিন্তু আর নন সাইক্লিকের ক্ষেত্রে কি হয়? সেটা হচ্ছে PS2 থেকে ডাইরেক্ট যাচ্ছে PS1 এ। তাহলে এটা একটা সিম্পল স্ট্রেট লাইন টাইপ, স্ট্রেট লাইন না হলেও মানে চক্রাকার নয়, এটা কিন্তু আবার পুনরায় যেহেতু PS1 থেকে শুরু হয় PS1 এই চলবে ফিরে আসছে, তাহলে একটা চক্রাকার বলতে পারি। তাহলে একটু রিপ্রেজেন্ট করা দরকার কিভাবে হচ্ছে। দেখো, ভালো করে দেখে নাও, খুব ভালো করে বুঝবে। তোমার দুটো জায়গায় আমি স্টার দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। P680, তাহলে P680 বলতে কার কথা বলছি? এটাকে আমি কে বলবে? PS2। PS2 সুন্দর। আবার P700, এটা কার কথা বলছি? PS1। দেখো তো কিছু বুঝতে পারছো কিনা? FRS গঠন করছে। তারপরে দেখো A0A1, এই A0A1 বলতে কি? ভালো করে শুনে নাও, ইলেকট্রন যাচ্ছে করতে। এই যে A0 মানে ক্লোরোফিল, মনে থাকবে। A0 মানে ক্লোরোফিল। A1 মানে কি? A1 মানে হচ্ছে কুইনন। ওকে, কুইনন প্লাস্টোকুইনন হতে পারে বা নর্মাল কুইনন হতে পারে, কুইনন। এরপরে দেখো FESASBSXSB আর SA, এটার এই তিনটে কি? আয়রন সালফার প্রোটিন বাহক। হ্যাঁ কি না? FE বলতে আয়রন, S বলতে সালফার। ক্লিয়ার? ভালো করে দেখো, কোনো অসুবিধা থাকলে বলবে। এরপরে FD বলতে কার কথা বলছি আমরা? ফেরিডক্সিন। হ্যাঁ কিনা? তারপরে দেখো FNR, স্টার দিয়ে রাখো, খুব গুরুত্বপূর্ণ। FNR বলতে কি? ফ্ল্যাভোপ্রোটিন ফেরিডক্সিন রিডাকটেজ। ফ্ল্যাভোপ্রোটিন ফেরিডক্সিন রিডাকটেজ মনে থাকবে। এরপরে লাস্টে গঠিত হচ্ছে NADP, নিকোটিনামাইড অ্যাডিনোসিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। সেটা আবার NAD, তোমার এই দুটো হাইড্রোজেন আয়নের সঙ্গে যুক্ত হয়ে NADP প্লাস H প্লাস, যেটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি ছোট হয়ে গেল, NADPH2 এই হিসাবে কিন্তু লেখা যায়। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কিনা? ভালো করে দেখো। FNR এর ফুল ফর্মটা আরেকবার বলুন। FNR এর ফুল ফর্ম লিখে নাও, ফ্ল্যাভোপ্রোটিন ফেরিডক্সিন রিডাকটেজ। আমি লিখে দিচ্ছি ফ্ল্যাভোপ্রোটিন, আমি লিখে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। ফ্ল্যাভোপ্রোটিন ফেরিডক্সিন রিডাকটেজ। তবে অনেক জায়গায় বা অনেক বইতে এরকম দেয়া থাকে যে ফ্ল্যাভোপ্রোটিন
ফেরিডক্সিন এনএডিপি রিডাক্টেজ। দেখবে তোমরা যদি কোনো বইতে দেখো, অনার্সের বইতে বা কোনো জায়গায় এরকম ভাবে FNR এর ফুল ফর্ম লেখা আছে, হ্যাঁ কি না? তাহলে সাইক্লিকটা বোঝা গেছে কিভাবে সম্পন্ন হচ্ছে। এবার ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট কিন্তু বুঝে নেওয়ার ব্যাপার। 680 থেকে শুরু হচ্ছে কি? শুরু হচ্ছে এখান থেকে এনার্জি লাইট এনার্জি বা সৌরশক্তি গৃহীত হচ্ছে PS2 680, হ্যাঁ কি না? সেখান থেকে দেখো এই যে QA/QB দেখতে পাচ্ছ, এখানে আছে QA/QB। বলতে পারবে QA/QB বলতে আমি কার কথা বলছি? এই লিখে না আমার, প্লাস্টোকুইনন। ভেরি গুড, সুন্দর। ফাইটোকুইনন এ আর ফাইটোকুইনন বি। প্লাস্টোকুইনন নোট ডাউন করে নাও, প্লাস্টোকুইনন। ঠিক আছে, প্লাস্টোকুইননকে কিন্তু আমরা হচ্ছে এই QA/QB দ্বারা প্রকাশ করি। তারপরে দেখো CYT বলতে কি? সাইটোক্রোম। এইভাবে কিন্তু দেখো ডাইরেক্ট দেখতে পাচ্ছি যে এইখান থেকে চলে আসছে, ঢুকে যাচ্ছে ডাইরেক্ট PS1 থেকে দেখো PS2 তে প্রবেশ করছে। তাহলে ওটা জাস্ট এইটুকু। আর সাইক্লিকটা ওটাটা একটা চক্রাকার পথ, মানে চলতে থাকে। এবার এই চক্রাকার পথটা যেটা বলছি না, ভালো করে শুনে রাখো, সাইক্লিকটা কিন্তু কমপ্লিট হবে না উইদাউট নন সাইক্লিক। সাইক্লিকের মধ্যে কিন্তু নন সাইক্লিক সহযোগে কিন্তু সাইক্লিকটা সম্পন্ন হয়, এটা কিন্তু খেয়াল রেখো, বুঝছে? এরপরে জেট স্কিমের নামকরণ কে করে বলা যাবে? এই বলে দিলাম এক্ষুনি, হিলোবেন্ডাল। এটা কিন্তু মনে রাখো, এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। আচ্ছা, হিল বিক্রিয়া কোনটা এর মধ্যে? ওই যে স্যার পটাশিয়াম ফেরিস অক্সালেটটা যেটা সূর্যালোকার ক্লোরোফিল পটাশিয়াম ফেরাস অক্সালেট হয়, ওইটাই কি? এইখানে এর মধ্যে হিল বিক্রিয়া করে, ঠিকই বলছো, ভুল একদম কিছু বলনি। এর মধ্যে তাহলে ফেরিক এখানে কোথায় কোন জায়গাটায় আছে হিল বিক্রিয়া? দেখো এখানে হিল বিক্রিয়া রিপ্রেজেন্ট করা মুশকিল, ছোট্ট করে হিল বিক্রিয়া বলে লিখে নাও, কোশ্চেন কিন্তু দেয়। হিল বিক্রিয়া বলে লিখে নাও। হিল বিক্রিয়া কোনটা? দেখো হিল বিক্রিয়াকে এইভাবে রিপ্রেজেন্ট করো, যে ঠিক এইভাবে লিখে নাও, যেহেতু পটাশিয়াম ফেরিক অক্সালেট স্ট্রাকচারটা অনেক বড়, আমি এটাকে এক্স দ্বারা রিপ্রেজেন্ট করছি। তাহলে এক্স যদি হয়, তার সঙ্গে H সূর্যালোক আর হচ্ছে ক্লোরোফিল দেয়া হলে উৎপন্ন হবে XH2, তার সঙ্গে অক্সিজেন উৎপন্ন হবে। ঠিক আছে, একটা ব্যালেন্স করা প্রয়োজন, তাই এটা 2 দিয়ে দাও, এটাকে 2 দিয়ে দাও, হ্যাঁ কি না? দেখো সামনে এখানে 2 দিয়ে দাও। তাহলে এখানে এই এক্সটা কি? এক্সটাকে লিখে রাখো পটাশিয়াম ফেরিক অক্সালেট। মনে থাকবে, হ্যাঁ কি না? খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখো। তাহলে এখানে হিল বিকারক কাকে বলে? এই যে হাইড্রোজেন গ্রাহক হিসাবে পটাশিয়াম ফেরিক অক্সালেট রয়েছে, এটাকে কিন্তু হিল বিকারক বলা হয়। ক্লিয়ার? প্রত্যেকে রেসপন্স করে ইয়েস অর নো? বোঝা গেছে? চলো নেক্সট আমাদের যেটা জানার প্রয়োজন, দেখো এই যে চিত্র দেখতে পাচ্ছি, এটা কিসের? এটা কি? এটা হচ্ছে ইলেকট্রন পরিবহন তন্ত্র। একটু জেনে রাখা প্রয়োজন, জাস্ট যেটা আলোচনা হয়েছে তারই জাস্ট এই মানে রিপ্রেজেন্টেশন। নোট ডাউন করো, ইলেকট্রন পরিবহন তন্ত্র। এই যে ইলেকট্রন পরিবহন তন্ত্র বলছি, এই যে রিপ্রেজেন্টেশন বা এই যে চিত্র, এটা এই চিত্রের ভিত্তি কি বা কোন বিজ্ঞানীর মতবাদ হচ্ছে এই চিত্রের ভিত্তি বলা যাবে? নোট ডাউন করে নাও, কেমি অসমোটিক থিওরি। শুনেছো? বা কেমি থিওরি কথাটা ঠিক শোনাচ্ছে না, কেমি অসমোটিক হাইপোথিসিস, যেটাকে বলি আমরা কেমি অসমোটিক মতবাদ। এটা কার কার জানা বা কার কার কোনো আইডিয়া নেই, একটু বলবে আমাকে। মোটামুটি শোনা জিনিস তো, না কিছু মনে নেই? স্যার মনে করতে পারছি না। একদম মনে করতে পারছো না? একটু পড়ে রাখা কিন্তু প্রয়োজন। কেমি অসমোটিক হাইপোথিসিস, দেখো ভয় পাওয়ার কিছু নেই। বাকিরা একটু রেসপন্স করবে, যে বলো, শুভেন্দু, স্মৃতি, রাকা, অনন্যা, শর্মিষ্ঠা, বলো যে একদম কি এই ব্যাপারটা আইডিয়া নেই? মনে করতে পারছো? একটু লিখে নাও যে কেমি অসমোটিক মতবাদ। এইটাকে সে কিছুটা স্যার ওই ইটিএস এর মতো, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম যেরকম, ওইটাই। আরে ওটাই তো রে বাবা, কি মুশকিল ব্যাপার। আমি তাহলে কি লিখলাম? ইলেকট্রন পরিবহন। পড়েছি এটা স্যার,
এটাই তো হ্যাঁ, ইটিএস। ওইটা স্যার শ্বসনের সময় মনে হচ্ছে করেছিলাম। হ্যাঁ, শ্বসনের সময় পড়বে, কিন্তু শ্বসন আর সালোকসের পার্থক্য তো খুব একটা কিছু নেই রে বাবা। আমরা সেই দেখো, সেই প্লাস্টোকুইনন, সেই সাইটোক্রোম, সেই বাহক, সেই ট্রান্সপোর্ট সবই হবে। আমাদের যে এই যে চিত্রে দেখলাম, এগুলো যাচ্ছে কি? আমি লাল কালারে দেখাচ্ছি, ভালো করে দেখো তো এগুলো যাচ্ছে কি? যেগুলো লাল কালারে দেখাচ্ছে এগুলো কি মুভ করছে? এত সাইক্লিক। ইলেকট্রন। তাহলে এই তো ইলেকট্রনই তো মুভ করে এত ঝামেলা করে, হ্যাঁ কি না? ইলেকট্রনই তো দায়ী এই সবের জন্য। তাহলে এই পরিবহন তন্ত্রটা একজন সায়েন্টিস্ট, ওনার নাম হচ্ছে পিটার মিচেল। নাম শুনেছো কিনা আমি জানি না, লিখে রাখো। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। দেখো তোমরা যখন শুধুমাত্র যে লেখা পরীক্ষায় পাস মানে চাকরি তো নয়, তোমায় তো ডেমনস্ট্রেশন ক্লাস করাতে হবে, ইন্টারভিউ করতে হবে। ইন্টারভিউ প্রায় 20 থেকে 25 মিনিট হয়। ভাবতে পারছো একটা বাচ্চাকে ওরাল, মানে একটা, তোমরা যখন এতে পড়েছো, কলেজ স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়েছো, বিশেষ করে কলেজ ইউনিভার্সিটিতে তোমাদের ভাইবা পরীক্ষা হয়েছে? বাইরে থেকে এক্সটার্নাল এসে পরীক্ষা নিয়েছে কখনো ভাইবা? আমাদের কিন্তু ইউনিভার্সিটিতে কালকে স্যার দিতে বলবো। প্রতিবারই নিচে, প্রতিবারই নিচে। নিচে তো তাহলে তোমাদের একটা 3-4 মিনিট হয়ে গেলে মনে হচ্ছে কখন ছাড়বে। সেখানে ইন্টারভিউ হবে 20 থেকে 25 মিনিট। ভেবে দেখো পার ক্যান্ডিডেট। তাহলে তুমি একটা স্কুলের চাকরি পাবে, তাহলে সেই চাকরি করবে, তাহলে তোমাদের কতটা ডিটেলস না পড়লে বা না জানলে তোমরা সেইখানে অপদস্থ হতে হবে, বুঝতে পারছো? তারপরে তো বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন ব্যাপার তো রয়েছে, এই সব খাঁড়া তো রয়েছে। তো এই জিনিসগুলো যেগুলোই করবে না, এই এখন বিজ্ঞানীর নাম সহজ হয়ে কিন্তু মনে রাখো। কারণ তোমাদের যেটা দরকার, এই নলেজগুলো কিন্তু ছোট ছোট ক্ষেত্রে মনে রাখা প্রয়োজন। আমার হয়তো সবকিছু খেয়াল থাকবে না, মনে নেই বলে বলে দিই যে আমার এগুলো এই মুহূর্তে খেয়াল পড়ছে না, কিন্তু তোমরা পরে হলেও প্রতিটা মতবাদ, প্রতিটা থিওরেমগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই কেন বলছি এই কেমি অসমোটিক হাইপোথিসিস পিটার মিচেল, এইটা না নিট পরীক্ষায় কিন্তু আছে। নিটের বিভিন্ন ক্লাস করানোর ক্ষেত্রে এটা বলতে হয়, বা বলেওছি আমি আগে। ওই কারণে এটা বলছি, দেখো যেহেতু নিটে আছে মানে 11-12-এরও বইতে থাকতে পারে। যারা সেমিস্টার ওয়াইজ বইগুলো একটু ফলো করে দেখি যে এই সিলেবাসের মধ্যে এইগুলো দিয়েছে কিনা। কিন্তু এই পিটার মিচেলের এই মতবাদ খুব প্রয়োজনীয়। কেন প্রয়োজনীয়? যে প্লাস্টিড ও মাইটোকন্ড্রিয়া যে এটিপি থাকছে বা এটি উৎপাদন হচ্ছে, এই যে রাসায়নিক ব্যাখ্যাটা করছে না, এই রাসায়নিক ব্যাখ্যাটা হচ্ছে কিন্তু এই কেমিওসমোটিক মতবাদের দ্বারা, না হলে কিন্তু সম্ভব হতো না। এখানে কি বলেছে দেখো, ভালো করে দেখো। এটা হচ্ছে স্টোমা। স্টোমায় কম ঘনত্বের হাইড্রোজেন আয়ন কি করে, এখানে আলোকটা শোষণ করে PS2-তে প্রবেশ করে, দেখো 680। সেখান থেকে পি কিউ মানে কি? পি কিউ মানে কি তোমরা পড়েছো কিন্তু এটা? প্লাস্টোকুইনন। 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 তাহলে এই প্লাস্টোকুইননের সাহায্যে, দেখো লেখাই আছে পরিষ্কার একদম সুন্দর, প্লাস্টোকুইননের সাহায্যে এটা প্রবেশ করছে হাইড্রোজেনটা কোথায়? সাইটোক্রোম বাহকের মাধ্যমে। সেই সাইটোক্রোম। সাইটোক্রোমের মাধ্যমে পিসি বলতে প্লাস্টোসায়ানিন, প্লাস্টোসায়ানিন দ্বারা প্রবেশ করছে কোথায়? PS1-এ। যেটাই তো এইখানে এইটুকু পার্টটা, হ্যাঁ কি না? যেটাই তো এইখানে দেখো তোমরা, এইটুকু পার্টের যেটা আলোচনা হলো, এইখান থেকে এইখানে প্রবেশ, ঠিক এইটুকুটা, সেটাই এই চিত্র অনুযায়ী এইখান থেকে এতটা। ভালো করে বোঝো, বুঝতে পারলে কিনা। তারপরে দেখো PS1 আছে। PS1-এ আমরা কি দেখেছিলাম? PS1-এ কি দেখেছিলাম তোমরা বলো? যে PS1-এ ঢুকে যাওয়ার পরে এফআরএস গঠিত হচ্ছে। তারপরে A0A1 বলতে কি? একটা ক্লোরোফিল, একটা কুইনোন। তারপরে আয়রন সালফার কমপ্লেক্স। দেখে নাও, দেখতে পাচ্ছ এই জায়গাটা যেটা সবুজ আমি তীর চিহ্ন দিলাম, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি না? কি গঠন হয়ে যাচ্ছে? হিল বিকারক গঠন হচ্ছে, হিল বিক্রিয়া। তাহলে তোমাদের মনে প্রশ্ন হবে, স্যার হিল বিক্রিয়া কোনটা? এই যে এইটা হিল বিক্রিয়া। ক্লিয়ার? রেসপন্স করো। এরপরে যেটা তোমাকে আমি বলেছিলাম, দেখে নাও PS1-এ কোথায় গেল? একদম দেখো PS1-এ কি বলেছিলাম, এটিপি সিনথেজ উৎসেচক বলা হয়েছিল PS1-এ। সেইটা কিভাবে ডিপেন্ড করছে দেখে নাও, দেখে নাও এইখানে দেখো এটিপি সিনথেজ উৎসেচক, আমি ডিপ ইয়েলো কালারে ডিপ করলাম। সেটা কি করছে? সেটা কিন্তু এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট। ডাইফসফেট বলতে কটা অণু আছে? মাত্র দুটো অণু। তারপরে একটা পিআই বলতে আর একটা ফসফেট অণু কি গঠন করছে? এটিপি বা শক্তি গঠন করছে, হ্যাঁ কি না? এইটাই কিন্তু পিটার মিচেল, ব্রিটিশ সায়েন্টিস্ট, ওনার মতবাদ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। ইলেকট্রন পরিবহন তন্ত্রের মাত্রা, যেখানে
যেখানে প্রোটনের ঘনত্ব যে নতিমাত্রা এটা দিয়ে কিভাবে কন্ট্রোল হয় উনি কিন্তু সেটাও ব্যাখ্যা করেছেন। সেটা মাস্টার্সের ব্যাপার, সেটাকে এখন না জানলেও চলবে। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো, যতটা বললাম বুঝতে পারলে কিনা বলো। হ্যাঁ স্যার, মনে পড়েছে পরে। হ্যাঁ, মনে পড়তেই হবে, বুঝলে। চলে, এর পরে হচ্ছে আলোক নিরপেক্ষ দশা। চলো নেক্সট হেডিং করবে আলোক নিরপেক্ষ দশা, যেটাকে আমরা কি বলি, আর একটা স্পেশাল নাম আছে আলোক নিরপেক্ষ দশার, এর নাম হচ্ছে বায়োসিনথেটিক ফেজ। এই বায়োসিনথেটিক ফেজ সম্বন্ধে কোনো আইডিয়া রয়েছে? বায়োসিনথেটিক অর জানি না। লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, যেটাকে আমরা বলি আলোক নিরপেক্ষ দশা বা জৈব সংশ্লেষকারী দশা। তোমরা লিখে রাখো, তোমরা ইংলিশ বাংলা টার্মটা লিখে রাখো, আমি ইংলিশটা লিখছি। জৈব সংশ্লেষকারী দশা বা আলোক নিরপেক্ষ দশা। ঠিক আছে, এক্ষেত্রে আমরা কোন বিজ্ঞানীর নাম পড়ব? বেনসন ও কেলভিন। বেনসন ও কেলভিন। বেনসন ও কেলভিন। তাহলে তোমরা বলো, এটা আমরা কি আলোচনা করতে চলেছি? কি আলোচনা করতে চলেছি? কেলভিন চক্র, হ্যাঁ কি না? হ্যাঁ, C3 একদমই তাই। ক্লোরেলা নামক বিশেষ শৈবালের দেহে কার্বন ডাইঅক্সাইড প্রয়োগ করে টেজার প্রক্রিয়ায় অন্ধকার দশার বিক্রিয়াগুলি কিন্তু এই দুজন বিজ্ঞানী পর্যবেক্ষণ করেন। একেই এনার এই কাজই হচ্ছে কেলভিন চক্র নামে পরিচিত। যদি এই কেলভিন চক্রকে একটা সেন্টেন্সে ব্যাখ্যা করতে হয়, কি বলবে? কে বলতে পারে? টোটাল বিক্রিয়াটাকে বা টোটাল চক্রাকার পদ্ধতিটাকে যদি একটা সেন্টেন্সে আমরা ব্যাখ্যা করি, আমরা কি বলবো? কি বলবো? স্যার, আরইউবিপি কার্বন স্যার, এখানে ডাইঅক্সাইডের সাথে কার্বন যুক্ত হয়ে পুরো অ্যাসিমিলেশন হয় এবং ওই গ্লুকোজ পুনরায় তৈরি হয়। আরইউবিপি তৈরি একজন হওয়াটাই একজন তো একজন কেলভিন দশা। একজন বলো, একজন শুনতে পেলাম না, কারো কথা শুনতে পেলাম না। শেষ দশাটা অন্ধকার দশাতে হচ্ছে, সেটাকে কেলভিন চক্র বলছে হ্যাঁ, নাকি? একদমই তাই, ঠিকই বলছো, কিন্তু আমি বলছি যে গোটা জিনিসটা যে একটা ভাষায় বলি, কি বলবো? ভালো করে দেখো, ভালো শুনে নাও। তো এই অন্ধকার দশাতে বিক্রিয়াগুলো মানে চক্রাকারে ঘুরছে, তাই এটাকে কেলভিন চক্র বলছে। আরে সে তো চক্রাকার তো হবেই, চক্র আছে মানে চক্রাকার তো হবে রে বাবা। আমি ওটা অত সিম্পলিফাইড হতে পারতে চাইছি না। কি হয় কি হয় না, কেন এটাকে স্যার, চক্রাকার বলা স্যার আরইউবিপিটা কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়, হয়? যে পুনরায় আবার আরইউবিপি তৈরি হয়, ওইটা কি বলতে? ওইটাই শুনতে চাইছি। তাহলে এটাকে চক্রাকার কেন বলছে? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় আরইউবিপি ও কার্বন ডাইঅক্সাইড পারস্পরিক সংবন্ধনের মাধ্যমে গ্লুকোজ উৎপন্ন হয়, শক্তি মুক্ত হয় এবং আরইউবিপি পুনরুৎপাদন হয়, তাকেই কেলভিন চক্র বলছি, হ্যাঁ কি না? এই কেলভিন চক্রের কটা পর্যায় রয়েছে? এই কেলভিন চক্রের কিন্তু মোটামুটি 4টে পর্যায়। আমি আর 4টে পর্যায়ে ভেবেছিলাম যে আগের দিনই ভেবেছিলাম যে বিক্রিয়াগুলো লেখাবো, আমি চক্রটা দেখিয়ে বিক্রিয়াগুলো ব্যাখ্যা করে দেবো। ফার্স্ট হচ্ছে কার্বক্সিলেশন। ফার্স্ট স্টেপ হচ্ছে কার্বক্সিলেশন। কার্বক্সিলেশনের বাংলা কি? তোমরা ইংলিশে লেখো, বাংলাও লেখো, লিখে রাখো কার্বন তৃতীকরণ দশা। তারপরটা হচ্ছে রিডাকশন। রিডাকশন বলতে কি? বিজারণ দশা। তারপর নোট ডাউন করো সিনথেটিক ফেজ, সিনথেসিস ফেজ, বা যেটাকে বলি সংশ্লেষণ। ওকে, আর লাস্টে নোট ডাউন করো রিজেনারেশন। রিজেনারেশন অফ আরইউবিপি, অর্থাৎ আরইউবিপির পুনরুৎপাদন। ক্লিয়ার, হ্যাঁ কি না? হচ্ছে। এইবার এই কেলভিন চক্রকে কি চক্র আর একটা নামে ডাকা হয়? এটাকে C3 চক্র নামে ডাকা হয়, হ্যাঁ কি না? কেন C3 চক্র নামে ডাকা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ছোটবেলা থেকে শুনেছি। বলবো? বলো। ওই আরইউবিপি কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে একটা 3 অণু যৌগযুক্ত পিজিএ তৈরি করে, তার জন্য। হ্যাঁ, তাহলে কি বললে বুঝলাম, কি 3? আরেকবার বলো। ওই তো ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা 3 কার্বন অণুযুক্ত তৈরি হ্যাঁ, করেনি, তার হ্যাঁ, জন্য। হ্যাঁ। তাহলে এই আরইউবিপি ও কার্বন ডাইঅক্সাইড প্রথমে তৈরি করে হচ্ছে একটা অস্থায়ী যৌগ। সে অস্থায়ী যৌগটার নাম 2-কার্বক্সি-3-কিটো অ্যারাবিনিডল। কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে, আমি সব বলে দেবো, লিখিয়ে দেবো, অসুবিধা নেই। যা পরবর্তী ক্ষেত্রে স্থায়ী যৌগ হিসেবে গঠন করে পিজিএ, ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 কার্বনযুক্ত হওয়ার কারণে কি বলা হয়? এটাকে C3 চক্র বলা হয়। ঠিক আছে, দেখ টোটাল
এই যে কার্বক্সিলেশন, রিডাকশন, সিনথেসিস, রিজেনারেশন, 4টে স্টেপ বললাম তো। এই 4টে স্টেপে ভালো করে শুনবে, 4টে স্টেপে মোটামুটি প্রায় বিক্রিয়ার সংখ্যা সব মিলিয়ে 12-13টা। ঠিক আছে, 12-13টা মিনিমাম, আরো বেশি হতে পারে, পরপর লেখালে বুঝতে পারবে। আমি না আর বিক্রিয়াগুলো পরপর লেখাচ্ছি না, আমি ডাইরেক্ট চলে যাচ্ছি চক্রে। দেখে নাও, চক্রটা দেখতে পাচ্ছ প্রত্যেকে? পারলে একটু জুম করো। কেলভিন চক্র দেখতে পাচ্ছ তোমাদের খাতায় বা বইতে, অন্য হ্যাঁ। বইতে, যেখান থেকে পারো। আমি বলছি না যে আমার এটাই দেখতে হবে, তোমরা যেখান থেকে পারো কেলভিন চক্র ভালো করে দেখে নিও। আমার এটা যদি স্ক্রিনশট নিয়ে লিখতে পারো লিখবে, নাহলে যে কোনো বইতে, সে বর্ধন সেন ভক্ত বলো বা তোমার এমনি আর কি সাঁতরার বই বলো, কি তোমাদের অনার্সের বই বলো, প্রত্যেক জায়গাতে কিন্তু কেলভিন চক্র সেম। কেলভিন চক্র বই ভিত্তিতে পাল্টে যায় না। ওকে, তাহলে এক একটা নিয়ে আলোচনা করা যাক। প্রথমে কি হয়, যেখানে কার্বক্সিলেশন ফেজ, যেটা কিন্তু সুস্মিতা, বইটাতে এত ডিটেলসে দেওয়া নেই, জাস্ট একটু একটু স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে এঁকে নিও। আমি ব্যাখ্যা আমি ব্যাখ্যা করে নিই প্রত্যেকটাকে, প্রতিটা স্টেপ ভালো করে বোঝো। প্রথমে কি হয়, ফার্স্ট স্টেপ, প্রতিটা স্টেপ বলবো, আর লিখতে হবে না বা আমি লিখছিও না। প্রথম স্টেপে কি হয়, প্রথম স্টেপে রাইবিউলেজ বিসফসফেট, রাইবিউলেজ বিসফসফেট কার্বন ডাই অক্সাইড সহযোগে বিশেষ একটা এনজাইম, কি এনজাইম, রাইবোইলেজ বিস কার্বক্সিলেজ অক্সিজেনেজ, যেটাকে বলা হয়, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ, RUBISCO, এটাই কিন্তু রুবিস্কো। ইম্পর্টেন্ট। রুবিস্কো রুবিস্কো। বলি বটে, রুবিস্কো রুবিস্কো শোনার ঠিক না, অ্যাকচুয়ালি ঠিক না, RUBISCO রুবিস্কো বলে দিই। এর ফুল ফর্মটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এর ফুল ফর্ম কি, এর ফুল ফর্ম হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেন। অক্সিজেনেজ। নোট ডাউন করে নাও, ভালো করে শুনে লিখবে, রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। হয়েছে, লিখতে পেরেছো? আর একবার বলছি, রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। ওকে, এই উৎসেচকের সহযোগিতায় প্রথমে তৈরি করে, ভালো করে শুনবে, প্রথমে শুরু মানে তৈরি করে 2-কার্বক্সি 3-কিটো অ্যারাবিনিটল। ওকে, মনে থাকবে, লিখে নাও, 2-কার্বক্সি 3-কিটো অ্যারাবিনিটল, এটাই একমাত্র লেখার প্রয়োজন, বাকিগুলো লিখো না। এই যেটাই পরবর্তী ক্ষেত্রে কিসে পরিণত হয়, যেটাই পরবর্তী ক্ষেত্রে PGA তে পরিণত হয়। তাহলে কি, এটা লিখে নেওয়া প্রয়োজন, নোট ডাউন করে নাও, 2-কার্বক্সি 3-কিটো অ্যারাবিনিটল। ওকে, যেটাই পরিণত হয় কিসে, PGA তে। তাহলে প্রথমে উৎপন্ন হচ্ছে কিন্তু অস্থায়ী এই যৌগ, যা পরবর্তী ক্ষেত্রে স্থায়ী PGA তে পরিণত হয়। হচ্ছে, এটা গেল তোমার ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে, স্যার হ্যাঁ বলো, বলছি যে এই অক্সাইড যৌগটা ওই যে BPCA ওটা নয়, কোনটা? মানে বিসফসফেট কার্বক্সি, এটা উৎসেচক, এটা উৎসেচক, এটা উৎসেচক, এটা উৎসেচক। এই উৎসেচকের সহযোগ, বিপিসিএটা উৎসেচক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা উৎসেচক, এটা উৎসেচক। ভালো করে শোনো, কার্বন ডাই অক্সাইড প্লাস RUBP এই উৎসেচকের সহযোগিতায় উৎপন্ন করে হচ্ছে এই অস্থায়ী যৌগ, যা পরবর্তী ক্ষেত্রে PGA তে কনভার্ট হয়। ঠিক আছে, হ্যাঁ কি না? হ্যাঁ কোন স্যার। অসুবিধা থাকলে বলো আমাকে। তাহলে আমরা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছি, দেখো, দেখে নাও, আমি হাইলাইট করছি। RUBP প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, দেখো হাইলাইট করলাম, অস্থায়ী যৌগ, যেটা পরবর্তীকালে উৎপন্ন হয় কিসে, PGA তে। এই যে এতক্ষণ আমি ব্লু কালারে হাইলাইট করলাম, এটা কোন দশা, এটা হচ্ছে কার্বক্সিলেশন দশা। এরপরে কোন দশা চলে যাব, এরপর চলে যাব হচ্ছে রিডাকশন ফেজ। রিডাকশন ফেজে কি হয়, রিডাকশন ফেজে পিজিএ কি করে, এটিপি সহযোগিতায় ADP তে পরিণত হয়। সেই পরবর্তী ক্ষেত্রে সেই ADP চেঞ্জ হয়ে যাচ্ছে কিসে, 3PGLD তে। তাহলে এই যে ফেজটা, এই যে উৎপন্ন হচ্ছে এইখান থেকে, এইটা এই লাল লাল কালি যেটা দেখালাম, এটা কি, এটা হচ্ছে বিজারণ দশা। ক্লিয়ার হলো? তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারছো, যেটা আমি স্টার দিচ্ছি লাল কালিতে, এইগুলো প্রত্যেকটা উৎসেচকের নাম। ভালো করে শোনো, প্রত্যেকটা উৎসেচকের নাম। তাহলে প্রতিটা স্টেপে উৎসেচকের নামগুলো পারা যাবে, হ্যাঁ কি না? চলো,
নেক্সট যে থার্ড স্টেপ, এটা যে সংশ্লেষ দশা, এখানে কি হয়, এখানে যে 3-ফসফোগ্লিসারালডিহাইড, যেটাকে যে 3-PGALD বলছি, এইটা কিসে পরিণত হয়, এটা টায়োজ ফসফেট আইসোমারেজ উৎসেচকের সহযোগিতায় ধাপে পরিণত হয়। ধাপ, এই DHAP ধাপের কথা শুনেছো কখনো? ডাইহাইড্রক্সি, হ্যাঁ হ্যাঁ গ্লাইকোলাইসিসে স্যার দেখো, ওই গ্লুকোজ ফ্রুক্টোজ 1 থেকে ভাঙিয়ে দুটো হয়, হ্যাঁ তাহলে PGLD হাইড্রক্সি অ্যাসিটন ফসফেট। ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট, যেটাকে ধাপ বলা হয়, মনে থাকবে? হ্যাঁ কিনা, গুরুত্বপূর্ণ কিন্তু। এদিকে অ্যালডোলেজ উৎসেচকের সহযোগিতায় পিজিএলডিটা কি হয়ে যায়, ভালো করে দেখো, অ্যালডোলেজ উৎসেচক, আমি আবার লাল কালিতে দেখে মানে আইডেন্টিফাই করছি, এটা পরিণত হয় কিসে, ফ্রুক্টোজে পরিণত হয়। যে ফ্রুক্টোজ আর একটা ফসফেট অণু সহযোগিতায় পরিণত হয়ে যায় কিসে, পরিণত হয়ে যায় ফ্রুক্টোজ 6 ফসফেট। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয়। ফ্রুক্টোজ 6 ফসফেট, ভালো করে শুনবে কথাটা, ফ্রুক্টোজ 6 ফসফেট, দেখো আর একটা আমি হাইলাইট করছি, ফসফোহেক্সো আইসামেরেজ উৎসেচকের সহযোগিতায় গঠন করে গ্লুকোজ 6 ফসফেট। তাহলে ছিল ফ্রুক্টোজ 6 ফসফেট, হয়ে গেল গ্লুকোজ 6 ফসফেট। এই গ্লুকোজ 6 ফসফেট পরবর্তী ক্ষেত্রে ফসফাটেজ উৎসেচকের সহযোগিতায় এক অণু ফসফেটকে বের করে দিয়ে উৎপন্ন করে গ্লুকোজ। মনে থাকবে? হ্যাঁ কিনা, কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে বলো। তাহলে গ্লুকোজ 6 ফসফেট থেকে উৎপন্ন হচ্ছে কিন্তু গ্লুকোজ। তোমরা জুম করে কিন্তু ব্যাপারটা দেখো হচ্ছে। এবার ভালো করে বুঝবে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ, ফ্রুক্টোজ 6 ফসফেট। তাহলে ফ্রুক্টোজ 6 ফসফেট একদিক দিয়ে চলে এসে গ্লুকোজ উৎপন্ন করে দিচ্ছে, আর বাকিটা কি করছে, বাকিটা আমাদের এবার চলে যেতে হবে আরইউবিপি উৎপাদনের দিকে। কেন, আমার তো গ্লুকোজ পাওয়াটা বড় কথা নয়, আমার তো আরইউবিপি উৎপন্ন করাটাও বড় ব্যাপার। তখন কি দরকার, তখন ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকের সহযোগিতায় গঠন করছে জাইলিউলোজ 5 ফসফেট আর এরিথ্রোজ 4 ফসফেট। মনে রাখা ছাড়া কিন্তু উপায় নেই। এই এরিথ্রোজ 4 ফসফেট অ্যালডোলেজ উৎসেচকের সহযোগিতায় তৈরি করছে কি, সেডোহেপ্টুলোজ 17-20 ফসফেট। হ্যাঁ কিনা, সেডোহিপ্টোজ 17-20 ফসফেট, এটা কিন্তু 7 কার্বন বিশিষ্ট। ভালো করে শোনো, সেটা আবার পরবর্তী স্টেপে বা পরবর্তী ধাপে আর্দ্র বিশ্লেষিত হয়ে কি উৎপন্ন করে, সেডোহেপ্টুলোজ 7 ফসফেট। 17 ছিল, এখানে 7 ফসফেট। তা পরবর্তী ক্ষেত্রে আর একটা এনজাইম ট্রান্সকিটোলোজ উৎসেচকের সহযোগিতায় পিজিএএলডি সহযোগিতায় জারিত হয়ে কি গঠন করে, রাইবোজ 5 ফসফেট। হ্যাঁ কিনা, এই রাইবোজ 5 ফসফেট আইসোমারেজ উৎসেচকের সহযোগিতায় গঠন করে কি, রাইবোলোজ 5 ফসফেট। আগে ছিল রাইবোজ 5 ফসফেট, হলো রাইবিউলোজ 5 ফসফেট। এই রাইবিউলোজ 5 ফসফেট লাস্ট স্টেপে ম্যাগনেসিয়াম আয়নের সহযোগিতায়, ভালো করে শুনবে, এটিপির সঙ্গে বিক্রিয়া করে ফসফোরাইবিউলোজ কাইনেজ উৎসেচকের সহযোগিতায় জারিত হয়ে আরইউবিপি পুনরুৎপাদন করে। কথাটা বোঝা গেল? কেলভিন চক্র কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ এই কারণে, এইখানে একটা জাংশন পয়েন্ট আছে। জাংশন পয়েন্ট বলতে যেটাকে আমরা ফ্রুক্টোজ 6 ফসফেট পজিশনটাকে বলি, এইখান থেকে দুটো ভাগে ভাগ হয়ে যায়। চক্রাকার পদ্ধতিটা না এইরকম, ভালো করে বোঝো। আরইউবিপি থেকে শুরু হয়েছিল, আরইউবিপিতেই শেষ হবে। মাঝখানে এইখান থেকে গ্লুকোজ C6H12O6 উৎপন্ন হয়ে যাচ্ছে, আর এইখানটা যে জাংশন পয়েন্টটা আছে সেটাকে ফ্রুক্টোজ 6 ফসফেট, সেটা আবার পরবর্তী ক্ষেত্রে আবার আরইউবিপিতে পরিণত হচ্ছে। কথাটা ক্লিয়ার হলো? রেসপন্স করো প্রত্যেকে, বোঝা গেছে না যায়নি? এখানে গোটা 10 এনজাইমের নাম কিন্তু পড়তে হবে। কোনো ডাউট থাকলে আমাকে বলো। ক্লিয়ার? রেসপন্স করতে হবে, ইয়েস অর নো? স্যার এগুলো স্যার আগে কত হ্যাঁ, পড়েছি, স্যার। এখন মনে হচ্ছে স্যার এইগুলো স্যার এইটা আমাদের থার্ড ইয়ারের হ্যাঁ, ফাইনাল পড়েছি পরীক্ষায় স্যার। পড়েছিল, থার্ড ইয়ারের ফাইনালে পড়েছিল পরীক্ষাতে। অবশ্যই হ্যাঁ, পড়বেই তো। সুস্মিতা আর আমি তো একসাথেই পড়তাম। দেখো পড়তে, এখন মাথাটা পুরো ঘুরে যাচ্ছে। না এখন দেখো, একটাই কাজ, এই যে এতগুলো স্টেপ না, যতগুলো স্টেপ ততগুলো বিক্রিয়া, পরপর বিক্রিয়াগুলোকে না উৎসেচকের সহযোগিতায় লেখো। কি লিখবে, কিভাবে শুরু করবে, প্রথমে নোট ডাউন করে নেবে। দেখো আমি ফার্স্ট স্টেপ শুরু করছি 1 নম্বর স্টেপ দিয়ে। এটা হচ্ছে 1 নম্বর বিক্রিয়া। 1 নম্বর কি,
আরইউবিপি কার্বন ডাইঅক্সাইডের সহযোগিতায় রুবিস্কোর সাহায্যে কিসে পরিণত হয়? অস্থায়ী যৌগ হিসাবে 2-কার্বক্সি 3-কিটো অ্যারাবিনলে পরিণত হয়, যা পরবর্তী ক্ষেত্রে পিজিএ তে রূপান্তরিত হয়। এতটা পৌঁছে গেলাম আমরা 2 নম্বরে। সেই পিজিএ কি করে? এটিপি সহযোগে 1,3 বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত করে। সেই যৌগটি মানে 1,3 বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড ট্রায়োজ ফসফেট ডিহাইড্রোজেন উৎসেচকের সহযোগিতায় এনএডিপি ও H+ সহযোগে 3-PGLD গঠন করে। 3-PGLD বলতে কি 3 ফসফোগ্লিসারিডিহাইড, এবং এনএডিপি কে মুক্ত করে। হচ্ছে এটি বলতে কি 3-PGLD অ্যালডোলেজ উৎসেচকের সহযোগিতায় ফ্রুক্টোজ গঠন করে, যে ফ্রুক্টোজ পরবর্তী ক্ষেত্রে ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয়। তার জন্য দায়ী কে? ফ্রুক্টোজ 1,6 বিশ ফসফেটেজ। যেগুলো গোল করছে সেগুলো প্রত্যেকটা কি এক একটা উৎসেচক। এবার যেই তোমরা ফ্রুক্টোজ 6 ফসফেটে চলে এসছো, আশা করি স্টেপটা বোঝা গেছে। ও দুটো ভাগে ভেঙে যাচ্ছে। একটা ট্রান্সকিটোলেজ উৎসেচকের সহযোগিতায় এরিথ্রোজ 4 ফসফেটে পরিণত হচ্ছে, আর একটা ভাগ হয়ে যাচ্ছে ফসফোহেক্সো আইসোমার উৎসেচকের সহযোগিতায় গ্লুকোজ 6 ফসফেটে। যে গ্লুকোজ 6 ফসফেট পরবর্তী ক্ষেত্রে ফসফেটেজ উৎসেচকের সহযোগিতায় গ্লুকোজে পরিণত করে। তাহলে গ্লুকোজ পাওয়াটাও যেমন দরকার, তেমনি আরইউবিপিতে ফেরত যেতে হবে। হ্যাঁ কিনা? রেসপন্স করো, বোঝা গেছে কিনা? হ্যাঁ। বুঝতে পারলে? এটা কিন্তু একটু ভালো করে নোট ডাউন করলেই মনে থাকবে, চাপের কিছু নেই। ওকে, অসুবিধা নেই। চল, তখন আগে স্টেপ গুলো লিখিয়ে করে এনজাইম গুলো পর পর লিখে একটা আকারের মতো করে নিতাম। হ্যাঁ, কোর্সের কোথায়? সেই খাতাটা কোথায় আছে কিছু? আর আর তো কিছুই খুঁজে পাচ্ছি না। ওগুলো তো আসলে তো কিছু থাকে, ওগুলো কোথায়? একটা খাতা কোথায় যাবে বলে থেকে? আমি ঘরে খুঁজলে আমার 9-10 খাতাও পেয়ে যাবো। তোমরা কোথায় মানে ওগুলো কোথায়? তোমরা কি শ্বশুর বাড়ি বাপের বাড়ি কোথাও নিয়ে আনোনি? কোথাও রাখো ঠিকঠাক করে? না, ওগুলো কোথায় দিয়ে আরে স্যার, বিয়ে বাড়ি হয়েছে 10 বছর হয়ে গেছে মাঝে, 2015 থেকে 2025। 2015 পাস করেছি, তাহলে 10 বছর হয়ে গেল, 30 বছর বয়স হয়ে গেল। সত্যি কথাই তোমাদের এটা তো মানে তোমাদের জেনারেশনটা ভাবো তোমরা, না মানে খারাপ ভেবো না। আমি ক্লাস রেকর্ডিং করছি, অনেকে শুনতে পাবে। তোমরা মানে যে যাই পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করো না কেন, এই 26 সালে ভোট দিয়ে যাওয়ার আগে না একটু রেগে গিয়ে ভোট দিও, বুঝলে? কেন তোমাদের এক একটা জীবনকে শেষ করে দিয়েছে এই সমস্ত সিদ্ধান্তগুলো। যাই হোক, চলো নেক্সট টপিক। এটা কিসের হচ্ছে এ চিত্র বলো, বা কোন টপিক শুরু করতে চলেছি বলো? নোট ডাউন করে নাও। আলোক শোষণ। আলোক শোষণ, আলোক শোষণ, আলোক শোষণ। যেটা স্যার এইটা পড়ার পর মনে হলো যেন চ্যাপ্টারটা জানি, কিছুটা বুঝি, মানে ভুলে যাচ্ছিলাম, কিন্তু মানে মনে হচ্ছে যে আমি জানি চ্যাপ্টার। না পারবে। চলো হেডিং করো আলোক শোষণ। আলোক শোষণ বা হেডিং লিখে নাও যে ফটো রেসপিরেশন। আর এই বারটা শোষণের সময় কিন্তু আলোচনা করব না, ঠিক আছে? তাহলে এখানেও কিন্তু 3টে অংশে এই বিক্রিয়া সম্পন্ন হয়। প্রথমে হচ্ছে ক্লোরোপ্লাস্টে সম্পন্ন হচ্ছে, পারক্সিজমে সম্পন্ন হয়, আর মাইটোকন্ড্রিয়া সম্পন্ন হয়, ঠিক আছে? তাহলে প্রথমে কি দেখো, নিজেরাই বুঝতে পারবে। ক্লোরোপ্লাস্টে গোটা কেলভিন চক্র সম্পন্ন হয়ে যায়। তাহলে আমি যে ছবিটা এঁকেছি, ছবিটা বুঝতে পারলে? ভালো করে দেখো, আমি যে কেলভিন চক্রের ছবিটা ছোট্ট করে এঁকেছিলাম এই এতটার মধ্যে, এইটুকুর মধ্যে, যেটা অত বড় বিক্রিয়াটাকে, এটা জাস্ট এইটুকু অংশে রিপ্রেজেন্ট করিয়েছে। ক্লিয়ার? হ্যাঁ কি না? তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, কেলভিন চক্রের সূত্র ধরেই কিন্তু এখানে এগোবো। তাহলে কেলভিন চক্রে ফসফোগ্লাইকোলেট এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান, যে ফসফোগ্লাইকোলেট জলের সহযোগিতায় কিসে পরিণত হয়? গ্লাইকোলেটে পরিণত হয়। হ্যাঁ কিনা? ভালো করে বুঝবে কিন্তু। যে গ্লাইকোলেটটা ক্লোরোপ্লাস্ট থেকে কোথায় প্রবেশ করে? ক্লোরোপ্লাস্ট থেকে প্রবেশ করছে পারক্সিজোমে। সেই গ্লাইকোলেট অক্সিজেন সহযোগিতায় গ্লাইঅক্সিলেটে পরিণত হয়। ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে। গ্লাইঅক্সিলেটে পরিণত হয়। সেই গ্লাইঅক্সিলেট, খুব ভালো করে বোঝো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। গ্লাইঅক্সিলেট গ্লুটামেটের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে গ্লাইসিন। হ্যাঁ কিনা? গ্লাইসিন উৎপন্ন করে। এই গ্লাইসিনটা কোথায় প্রবেশ করছে? মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে যায়। এই গ্লাইসিন মাইটোকন্ড্রিয়ায় কি করে? একটা বিশেষ এনজাইম সেরিন হাইড্রক্সি মিথাইল ট্রান্সফারেজ, অতটা ডেপথে ঢুকতে হবে না। এই গ্লাইসিনটা কিসে পরিণত হয়? সেরিনে পরিণত হয়। মনে রাখো কিন্তু, মাইটোকন্ড্রিয়া কিসে পরিণত হচ্ছে?
গ্লাইসিন থেকে সেরিনে পরিণত হচ্ছে। আবার ফিরে আসছি কোথায়? আবার ফিরে আসছি পারক্সিজমে। এই সেরিনটা কিসে পরিণত হচ্ছে? সেরিনটা আলফা কিটোগ্লুটারের সহযোগিতায় হাইড্রক্সি পাইরুভেটে পরিণত হচ্ছে। দেখো, তোমার মনে হবে স্যার আলফা কিটোগ্লুটারেট কোথায় লিখেছেন স্যার? এই দেখো, আলফা গ্লুটারের সহযোগিতায় কিসে পরিণত হচ্ছে? হাইড্রক্সি পাইরুভেটে পরিণত হচ্ছে। এই হাইড্রক্সি পাইরুভেট NADP ও H+ দ্বারা জারিত হয়ে কি পরিণত করছে? গ্লিসারেটে পরিণত করছে। যে গ্লিসারেটটা আবার প্রবেশ করছে কোথায়? ক্লোরোপ্লাস্টে। এই গ্লিসারেট এডিপি, এই ভুল বললাম, এটিপি কে জারিত করে পরিণত করছে কিসে? পিজিএ তে। এই পিজিএ থেকে আরইউবিপি কিভাবে তৈরি হয় এটা আমরা কেলভিন চক্রেই পড়ে ফেলেছি। তাহলে আলোক শ্বসন নিয়ে কারো কোনো ডাউট থাকলে বলো। তাহলে আলোক শ্বসনও কিন্তু একটা চক্রাকার এইরকম পদ্ধতি, যে চক্রাকার পদ্ধতিটাকে আমরা 3টে অংশে ভাগ করি। প্রথমেরটা কোথায়? শুরু হয় ক্লোরোপ্লাস্ট, শেষ হয় কিন্তু ক্লোরোপ্লাস্ট, মাঝখানে পারক্সিজম আর হচ্ছে মাইটোকন্ড্রিয়ার বিশেষ ইম্প্যাক্ট থাকে বটে। হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে আমাকে বলো। ক্লিয়ার? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। একদম ক্লিয়ার। দেখো, এখানে কিন্তু তোমাদের কোন কোন যৌগের ওপর গুরুত্ব দিতে হবে এটা বলে দিলাম। প্রথমে হচ্ছে ফসফোগ্লাইকোলেট, সেখান থেকে গ্লাইকোলেট, সেখান থেকে গ্লাইঅক্সালেট, গ্লাইসিন, সেরিন, হাইড্রক্সি পাইরুভেট, গ্লিসারেট, পিজিএ আর ওবিপি। যেই পিজিএ তে পরিণত হয়ে গেল আবার আমরা কেলভিন চক্রে ঢুকে যাচ্ছি। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো, হ্যাঁ কি না? হ্যাঁ। অসুবিধা নেই। এবার বলা যাবে কোন বিজ্ঞানী আলোক শোষণের জন্য মানে পর্যবেক্ষণের জন্য দায়ী? কোন বিজ্ঞানী? বিজ্ঞানীর নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট। বা কোথায় এই আলোক শোষণ পর্যবেক্ষণ করা হয়েছিল, কোন গাছে? নোট ডাউন করে নাও, তামাক গাছে। এগুলো কিন্তু ওয়ান লাইনার হিসাবে ইম্পর্টেন্ট। তামাক গাছে কে কোন সায়েন্টিস্ট লিখে রাখো, ডিকার ও টাইও। টাইও স্পেলিংটা আমার খুব মনে আছে প্রথম থেকে, TIO অ্যান্ড ডিকার, DICKER। ওকে, এই আলোক শোষণ কিন্তু প্রথম ওনারা তামাক গাছে পর্যবেক্ষণ করেন। অসুবিধা নেই। ক্লিয়ার প্রত্যেকে? হ্যাঁ স্যার। নেক্সট আমার যেটা জানতে হবে, যে চিত্র দেখতে পাচ্ছি এটা কিসের চিত্র বলো? বলতেই এটা তো হবে C4। C4। ওই যে মেসোফিলার বান্ডিল সিস্টেম, ওই ক্র্যাঞ্চ অ্যানাটমিটা যেটা আছে হ্যাঁ, স্যার, হ্যাঁ, ওইটা। C4 চক্র। C4 চক্র বলে হেডিং করো প্রত্যেকে। বলো প্রথম যে এই জায়গাগুলো কোশ্চেনটা। আমার খুব ফেভারিট ছিল কিন্তু সব ভুলে গেছি। দেখো, এই যে C4 চক্র বলছি যেটা, প্রথমেই প্রশ্ন কিন্তু এরকম কোনো ডায়াগ্রামিক্যালি ব্যাপার নয়। প্রথম প্রশ্ন আসতে পারে এই C4 চক্র কোন কোন উদ্ভিদ দিয়ে লক্ষ্য করা যায়? ভুট্টা টুট্টা ওসব। হ্যাঁ, ঠিক করে বলো একটু, কোন কোন উদ্ভিদ দিয়ে লক্ষ্য করা যায়? কেন এটাকে C4 চক্র বলা হয়? ঠিকই বলছো, বলো। দেখো, প্রথমেই C4 চক্রের ক্ষেত্রে একটু ব্যাখ্যা করে দিই। C4 চক্র দুটো উদ্ভিদ দিয়ে খুব ভালো করে লক্ষ্য করা যায়, একটা আখ, একটা ভুট্টা। বা বেশি অনেক দ্বিবীজপত্রী উদ্ভিদেও লক্ষ্য করা যায়, যেমন আখ, ভুট্টা, শাড়গাম, বিভিন্ন ঘাস, এখানে কিন্তু লক্ষ্য করা যায়। শৈবাল টৈবালে কিন্তু এই C4 চক্র দেখা যায় না। এই C4 চক্রকে হ্যাচ ও স্ল্যাক চক্র বলা হয়। এটা নিশ্চয়ই শুনেছ, হ্যাচ ও স্ল্যাক চক্র বলা হয়। কেন হ্যাচ ও স্ল্যাক চক্র বলা হয়, কেন এটাকে C4 চক্র বলা হয়, কেউ বলতে পারবে? বলা যাবে? দেখ, এই সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় প্রথম স্থায়ী যৌগ হিসেবে অক্সালোকেসিটি। হ্যাঁ, ভেরি গুড, পারফেক্ট অ্যান্সার। যে স্থায়ী যৌগ হিসাবে না OAA উৎপন্ন হয়। OAA বলতে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এইটা কিন্তু 4 কার্বন বিশিষ্ট হয়। এই যৌগ, এই প্রক্রিয়াকে আমরা C4 চক্র বলি, হ্যাঁ কি না? এবং এই হ্যাচ ও স্ল্যাক আবিষ্কর্তাদের নাম অনুসারে হ্যাচ ও স্ল্যাক বলা হয়। ঠিক আছে, আবিষ্কর্তাদের নাম অনুসারে এই এটাকে, যেহেতু বিজ্ঞানী হ্যাচ ও স্ল্যাক প্রথম এই চক্র আবিষ্কার করেন, তাই এটাকে হ্যাচ ও স্ল্যাক চক্র বলা হয়। সহজ ব্যাপার, কঠিন কিছু নয়। তাহলে এখানে এই চক্রের রাসায়নিক বিক্রিয়া কি কি, বা এটা কোথায় কোথায় বিভক্ত? বিভক্ত দুটো পার্টে, বুঝতেই পারছো। একটা মেসোফিল কলাতে, একটা বান্ডিল আবরণী কোষে। তাহলে প্রথমে মেসোফিল কলায় কি হয়? একদম সহজ জিনিস। মেসোফিল কলায় কি হয়? বাতাস, দেখো বাতাসে কার্বন ডাইঅক্সাইড রয়েছে, এটা হচ্ছে বাতাস। এই বাইরের পার্টটা হচ্ছে বাতাস। কার্বন ডাইঅক্সাইড মেসোফিল কলায় প্রবেশ করছে। মেসোফিল কলায় প্রবেশ করে কার্বনিক অ্যানহাইড্রেট উৎসেচকের সহযোগিতায় আমরা গঠন করছে, যেটা খুব গুরুত্বপূর্ণ, HCO3 বাইকার্বনেট উৎপন্ন করছে।
মনে থাকবে অ্যাকচুয়ালি উৎপন্ন করে কার্বনিক অ্যাসিড, সেটা বাইকার্বনেটে ভেঙে যায়, মনে থাকবে। এটা ফসফেট সহযোগিতায় উৎপন্ন করে দেয় OAA, প্রথম স্থায়ী যৌগ, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড একদম ক্লোরোপ্লাস্টে প্রবেশ করে, দেখে নাও ক্লোরোপ্লাস্টে প্রবেশ করে যাচ্ছে। এই ক্লোরোপ্লাস্টে প্রবেশ করার পরে NADP ও H+ সহযোগে জারিত হয়ে উৎপন্ন করে ম্যালিক অ্যাসিড। এখানে ম্যালেট লিখেছে বটে, তোমরা একটু ভালো করে লিখে নাও, ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড উৎপন্ন করে। ঠিক আছে, এই ম্যালিক অ্যাসিড প্রবেশ করে যায় কোথায়? বান্ডিল আবরণী কোষের ক্লোরোপ্লাস্টে, সেখানে উৎপন্ন করে পাইরুভিক অ্যাসিড, বা পরবর্তী ক্ষেত্রে বলতে পারি পাইরুভেট। ঠিক আছে, প্রতিটা অ্যাকচুয়ালি সল্ট নিয়ে কারবার, তো তাই ম্যালিক অ্যাসিড থেকে ম্যালেট, পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভেট বলতে পারি। এই পাইরুভিক অ্যাসিড দুটো পদ্ধতিতে এতে ক্লোরোপ্লাস্টে প্রবেশ করে। ডিরেক্ট চলে আসতে পারে, মানে মেসোফিল বান্ডিল কোষ থেকে জাস্ট কি বলবো অভিসরণ পদ্ধতিতে, না হলে যেটা অরিজিনাল পদ্ধতি অ্যালানিনের সহযোগিতায় কিন্তু প্রবেশ করে ক্লোরোপ্লাস্টে প্রবেশ করে, মনে থাকবে, অ্যালানিনের সহযোগিতায় ক্লোরোপ্লাস্টে প্রবেশ করে। আবার এই ক্লোরোপ্লাস্টে প্রবেশ করে পাইরুভিক অ্যাসিডটা এটিপি ও ফসফেটের সহযোগিতায় PEP তে পরিণত হয়। এই PEP এর ফুল ফর্ম কি? ফসফোএনল পাইরুভেট, ফসফোএনল পাইরুভেট, পেপ বলা হয়। ভেরি গুড। এই পেপ, দেখো পেপ যে উৎপন্ন হচ্ছে, এই পেপ কিসে পরিণত হয়? পেপ আবার ভালো করে দেখো কিভাবে চক্রাকার পদ্ধতি, এই পেপ আবার অক্সালিক অ্যাসিডে পরিণত হয়, যা পরবর্তী ক্ষেত্রে, ভালো করে শুনবে, যা পরবর্তী ক্ষেত্রে অ্যাসপার্টেটে পরিণত হয়। অ্যাকচুয়ালি অ্যাসপার্টেট বা অ্যাসপার্টিক অ্যাসিড যাই বলতে পারো, অ্যাসপার্টেট অ্যাসিডে বা অ্যাসপার্টেটে পরিণত হয়, যা সাইটোসলের মানে সাইটোসল মানে অঞ্চলে অ্যাসপার্টেট রূপে আবার এতে প্রবেশ করে, তোমার হচ্ছে বান্ডিল আবরণী কোষে প্রবেশ করে। বান্ডিল আবরণী কোষে যখন প্রবেশ করে যাচ্ছে ওই অ্যাসপার্টেট, এবার এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া সম্পন্ন হয়, যা জারিত হয়ে আবার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পরিণত হয়। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কিন্তু ডাইরেক্ট মেসোফিল কোষ থেকে বান্ডিল আবরণী কোষে কিন্তু প্রবেশ করতে পারে না, তাই অ্যাসপার্টেট রূপে প্রবেশ করে, যা রূপান্তরিত হয়ে যায় পরবর্তী ক্ষেত্রে অক্সালিক অ্যাসিডিক অ্যাসিডে। এই অক্সালিক অ্যাসিডিক অ্যাসিড পুনরায় পেপ কার্বক্সিনেজ উৎসেচকের সহযোগিতায় PEP তে পরিণত হয়, মনে থাকবে, PEP তে পরিণত হয়। PEP এর ফুল ফর্ম ফসফোএনল পাইরুভেট। এই ফসফোএনল পাইরুভেট পুনরায় কিসে প্রবেশ করছে? কেলভিন চক্রে প্রবেশ করে যাচ্ছে, হ্যাঁ কিনা বোঝা যাচ্ছে? আবার কেলভিন চক্রে প্রবেশ করে, কারণ এই অক্সালিক অ্যাসিড থেকে যে কার্বন মানে PEP উৎপন্ন হওয়ার যে পদ্ধতি, এই পদ্ধতিতে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড মুক্ত হয়। দেখো কার্বন ডাই অক্সাইড কেলভিন চক্রে কিন্তু প্রবেশ করছে, বোঝা যাচ্ছে? ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে অসুবিধা থাকলে আমাকে বলো। ক্লিয়ার? দেখো C4 প্রবাহ পথ অতটা কঠিন সেই অর্থে নয়, শুধু এখানে মনে রাখার ব্যাপার, এখানে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে কি উৎপন্ন হওয়া? PEP উৎপন্ন হওয়া। এই PEP পরবর্তী ক্ষেত্রে উৎপন্ন হচ্ছে পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিড ম্যাগনেসিয়াম সহযোগিতায় জারিত হয়ে উৎপন্ন করে PEPA। এই PEP এর ফুল ফর্ম কেউ বলতে পারবে? ফসফোএনল পাইরুভিক অ্যাসিড। এই ফসফোএনল পাইরুভিক অ্যাসিড কিন্তু এই বিক্রিয়া অন্যতম এন্ড একটা সাবস্টিটিউট বা এন্ড প্রোডাক্ট হিসাবে মনে করা হয়, বুঝতে পারলে? তবে যেহেতু কোনো C3 চক্র বা C4 চক্র, যে চক্রই বলো না কেন, সেই চক্র তো কখনো চক্রাকার পদ্ধতি, তাই প্রপার এন্ড পদ্ধতি মানে এন্ড এলিমেন্ট বলা উচিত নয় বা বলা যায় না। তবে এই যৌগটা গঠন করে, যে যৌগটা এটিপি শোষণে সাহায্য করে বা এটিপি শোষণ করে সেটাকে এটিপিতে পরিণত করতে সাহায্য করে। ক্লিয়ার হয়েছে? ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে বলো আমাকে। যে বইতে আছে একটু এই বিক্রিয়াগুলো দেখে নেবে। দেখো আমি সব বলে গেলাম, বলে হয়তো কতটা মনে থাকবে বা কোন কোন উৎসেচক মনে পড়বে আমার, বা কতটা লিখতে পারবে এটা আমার বোঝা মুশকিল, তবে একটু রেডি করে রেখো। ওকে, অসুবিধা নেই, হয়েছে? চলো দেখো, এরপরে আমরা পরবর্তী ক্লাসে, কালকের ক্লাসে আমি চেষ্টা করছি MCQ রেডি করার। যতটা টপিক পড়িয়েছি না, একটু ভালো করে তোমরা পড়ে নিও। কোষ বিভাজন,
ক্রোমোজোম, সালোক সংশ্লেষ একটু ভালো করে রেডি করো। এই টপিকটার ওপর কালকের ক্লাসে একটা এমসিকিউ ডিসকাস করবো, প্র্যাকটিস সেট। তাহলে কিরকম কোশ্চেন পড়ছে, কিরকম পড়ছে না, কিভাবে কি হয়, এগুলো নিয়ে পরবর্তী ক্ষেত্রে আমি আলোচনা করে নেবো। ঠিক আছে, চলো আজকে তাহলে এতটাই থাক। কালকে এমসিকিউ ক্লাসটা প্রত্যেকে লাইভ থেকো। না ক্যাম্পটা আর করাবো না না। ক্যাম্পটা এটাই বলছিলাম স্যার। না ক্যাম্পটা আর করাবো না, বুঝলে। গ্র্যাজুয়েশন অ্যাসিড মেটাবলিজম এটা আর করাবো না, কারণ ক্যামের থেকে সেরকম কোশ্চেন না শোনো এইগুলাই স্যার রেডি করি। C3 টা সোজা, C3টাই বেশি করছে। না আমি ক্যাম্প রেডি করে রেখেছিলাম। দেখো ক্যামের আমার রেডি করাই ছিল, কিন্তু আমি ক্যাম আর করাবো না এটা সে আমি কিন্তু প্র্যাকটিসটা ক্যাম্প থেকে কোশ্চেন দেখিনি, বুঝলে। আমি ক্যাম্পটা ওই জন্য আর করাবো না। আমি ক্লাস নেবো বলেই কিন্তু আমি এটা লিখে করেছিলাম, যে একটা হচ্ছে কোষ কবর থেকে কিভাবে ক্লোরোপ্লাস্টে হয় প্রবাহ চিত্র আমি বলেছিলাম, কিন্তু সেই অর্থে পত্ররন্ধ্র খোলা রাত্রিবেলার আমাদের অতটা করতে হবে না, করার প্রয়োজন নেই, তোমাদের উপর চাপ পড়ে যাবে, মানে টেনশনে জানা জিনিসগুলো এটা ভয় পেয়ে যাবে। তাই আমি ক্যাম্পটা আর করলাম না। যদি সম্ভব হয় কোনো বইতে থাকলে একটু জাস্ট দেখে নিতে পারো। রাত্রি দিবার রেসপেক্টে আমি আর ওই ক্যামের এই চক্করে গেলাম না। ক্যাম্প সহজ, বুঝলে, ক্যাম্প কঠিন কিছু নয়। শুধু শুনে রাখতে পারো কিছু বিশেষ উদ্ভিদ, যেখানে ফনিমনসা টাইপের উদ্ভিদে যেখানে প্রচুর জল পাওয়া সত্ত্বেও এরা এই গ্র্যাজুলেশন অ্যাসিড মেটাবলিজম এরকম লক্ষ্য করা, মানে লক্ষ্য হয় আর কি। সেটা কি ব্যাপারে জাস্ট এইটুকু স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা নিজেরা কিছুটা বুঝতে পারবে। তবে এখানে আমার মনে হয় না এটা তোমাদের এক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ হবে বলে, ওই জন্য আমি রেডি করে রেখে আর আলোচনা করলাম না। ওকে, চল পরের দিন কিন্তু মনে রাখো, পরের দিন আমি এমসিকিউ ডিসকাস করবো, তোমরা ভালো করে রেডি করো।